এটা আমাদের হিরো এফেংয়ের গল্প, যে ছিল তার জগতের সবচেয়ে সেরা আলকেমিস্ট। এফেং বহু বছরের পরিশ্রম দিয়ে ডিভাইন পিল তৈরি করেছিল। এই পিল খেলে যে কোনো কাল্টিভেটর খুব দ্রুত ব্রেকথ্রু করতে পারে। কিন্তু লোভী মানুষের তো অভাব নেই, এখানেও তাই হলো। তার নিজের ভাই তাকে বিষ খাইয়ে সেই পিল ছিনিয়ে নিতে চায়, কিন্তু মারা যাওয়ার আগে এফেং নিজেই সেই পিল খেয়ে ফেলে। তাই যখন সে পুনর্জন্ম লাভ করে, তখন তার শক্তির কোনো তুলনা থাকে না। এই নতুন জগতে এফেং এতটাই শক্তিশালী যে সে চাইলে যাকে খুশি পরাজিত করতে পারে। পাশাপাশি সে নিজের কাছে প্রতিজ্ঞা করে যারা তাকে বিশ্বাসঘাতকতা করেছিল তাদের পুরো পরিবারকেই সে ধ্বংস করবে। তাহলে আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা শুনতে পাই ক্লাউড ইলিউশনারি কন্টিনেন্টে অনেক মর্তবাসী সাধনা করে ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে চায়। হাজার হাজার বছর কেটে গেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ এই কাজটি করতে পারেনি। তবে আজ লিন্স সেক্টের শিষ্য এফেং হয়তো সেই অলৌকিক কাজটি করতে পারবে, কারণ সে এই জগতের সেরা আলকেমিস্ট। এখন আমরা দেখি এফেং তার শক্তি, জ্ঞান এবং বহু বছরের পরিশ্রম দিয়ে ডিভাইন সোল এলিক্সির পিল তৈরি করেছে। ঠিক তখনই আকাশে বজ্রপাত শুরু হয়। এফেং দেখে সেই সব বজ্র তার কোল্ড্রনে পাত্রে মিশে যাচ্ছে। এতে কোল্ড্রন খুলে গিয়ে ভেতর থেকে প্রচুর শক্তি বের হতে থাকে। অবশেষে সেখান থেকে বেরিয়ে আসে ডিভাইন সোল এলিক্সির পিল। এফেং বলে, এটা খেলে আমি ডিভাইন রিয়ালমে পৌঁছে যাব, পুরো ব্রহ্মাণ্ড জুড়ে আমার আধিপত্য থাকবে। কিন্তু তার আগেই যখন সে ডিভাইন সোল এলিক্সির পিলটি গ্রহণ করতে যাচ্ছিল, তখন সেখানে তার বড় ভাই এসে পৌঁছায়। সে দেখে তার ভাইকে কেউ গুরুতরভাবে আহত করেছে। সঙ্গে সঙ্গে সে তাকে সামলাতে শুরু করে এবং জিজ্ঞেস করে, বলতো তোমার সঙ্গে এটা কে করেছে? কিন্তু ঠিক তখনই ফিন তার মুখে এক দুষ্ট হাসি দেখতে পায়। সঙ্গে সঙ্গে সে তাকে দূরে ঠেলে দেয়। কিন্তু এই সময়েই তার ভাই একটি অভিশপ্ত ডেমন ব্লেড তার ভেতরে ঢুকিয়ে দেয়, যার ফলে ফিংয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে বলে, আমরা দুজন এত বছর একসাথে ছিলাম, আমরা একটা পরিবার ছিলাম, কিন্তু আমি কখনো ভাবিনি যে তুমি আমাকে ঘৃণা করো। বলো, তুমি আমার সঙ্গে এমন কেন করলে? কেন আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে? এ কথা শুনে তার ভাই জোরে হেসে ওঠে। সে বলে, এই ডিভাইন পিলের জন্য আমি যে কারো সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি। তারপর সে এফেংয়ের কাছ থেকে সেই পিল ছিনিয়ে নিয়ে বলে, এখন আমি এটা খেয়ে সবচেয়ে শক্তিশালী হয়ে যাব এবং পুরো ব্রহ্মাণ্ড শাসন করব। তুমি এই সর্বোচ্চ শক্তি পাওয়ার যোগ্য নও। এরপর সে সেখানে একটি পোর্টাল খুলে ফেলে, যেখান থেকে এফেংয়ের মাস্টার নিচে পড়ে যান। তিনি আগেই মারা গিয়েছিলেন, তাই তার দেহ সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। তারপর সেই পোর্টাল থেকে এই কন্টিনেন্টের আরও দুইটি সেক্টের লোক বেরিয়ে আসে, নেক্রেট সেক্ট এবং অর্কিড গ্লেন সেক্ট। তারা সবাই মিলে এফেংয়ের মাস্টারকে হত্যা করেছিল, আর তাদের পরবর্তী লক্ষ্য ছিল এফেং। অর্কিড গ্লেন সেক্টের শিষ্যা এলিস বলে, আমরা সবাই 9 হেভেন্স দাও প্যারিসের জন্য কাজ করি। তখন ইজোজাও বলে, এফেংকে এসব বলার কোনো দরকার নেই, কারণ সে তো যাই হোক মরতে চলেছে। 9 হেভেন্স দাও প্যালেস আমাদের আদেশ দিয়েছিল এই পিলটা দখল করতে হবে এবং তাকে মেরে ফেলতে হবে। সে বলে, দেখো, এলিক্সির পিল তো আমার হাতে চলে এসেছে, এখন শুধু এফেংকে মারতে হবে। কিন্তু হঠাৎই সেই পিল তার হাতেই বিস্ফোরিত হয়ে যায়। আসলে সেটা আসল পিল ছিল না। এটা দেখে যাও খুব রেগে যায় এবং বলে, তোমার এত সাহস যে তুমি আমাকে ফাঁসাবে। সে সঙ্গে সঙ্গে এফেংয়ের উপর আক্রমণ করতে যায়, কিন্তু এফেং তার শক্তি দিয়ে তাকে সেখানেই থামিয়ে দেয়। এফেং বলে, আমি তোমাকে 1000 বার বলেছি কিছু করার আগে 2 বার ভেবে নিও, কিন্তু তুমি কখনোই আমার কথা শোনোনি। এরপর সে এক জোরালো লাথিতে তাকে অনেক দূরে ছুড়ে ফেলে দেয়। তারপর নেক্রেট সেক্টর এক এল্ডার এফেংয়ের উপর আক্রমণ করতে যায়, কিন্তু এফেং দ্রুত একটি শিল্ড ফরমেশন তৈরি করে নিজেকে রক্ষা করে। এরপর সে এক আঘাতেই সেই ব্যক্তিকে গুরুতর আহত করে। সে অবাক হয়ে বলে, আমি তো তোমার উপর ডেমন ব্লেড দিয়ে আক্রমণ করেছিলাম, তবুও তুমি এত শক্তিশালী কিভাবে? এরপর সেও মারা যায়। তখনই নেক্রোলজি ব্যবহার করে আরেকজন এফেংয়ের উপর শক্তিশালী আক্রমণ করে। এফেং তার অস্ত্র দিয়ে সেটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু পারে না এবং সেও নিহত হয়। এখন এফেংও বেশ দুর্বল হয়ে পড়েছিল। ঠিক তখনই এলিস দ্রুত এসে তার কাছ থেকে সেই পাউচটি ছিনিয়ে নেয়, যার মধ্যে ডিভাইন সোল পিলটি ছিল। সে বলে, এটা আমি কাউকেই দেব না, এই পিলটা আমারই দরকার। তারপর সে সেটা খেতে যাচ্ছিল, ঠিক তখনই তার উপর হঠাৎ আক্রমণ হয়। সেখানে নেক্রেট সেক্টর আরেকজন এল্ডার এসে হাজির হয়, যার চেহারা অনেকটা ডেমনের মতো। সে সঙ্গে সঙ্গে এলিসকে মেরে ফেলে এবং পিলটা নিজের দখলে নিয়ে বলে, ও, এটাই তাহলে সেই সবচেয়ে শক্তিশালী পিল। কিন্তু মুহূর্তের মধ্যেই সে বুঝতে পারে এটা আসল পিল নয়, একটা নকল। এফেং বলে, ঠিকই ধরেছ। এরপর সে নিজেই আসল পিলটি খেয়ে ফেলে এবং বলে, আমি এতে মহাশক্তিশালী হই বা ধ্বংস হয়ে যাই, আমার কিছু যায় আসে না। এরপর সে ভীষণ জোরে গর্জন করে। তার শক্তির প্রভাবে সেই এল্ডার সেখানেই ধ্বংস হয়ে যায়, এমনকি পুরো জায়গাটাই ভেঙে পড়তে শুরু করে। তবে এফেং নিজেও প্রচণ্ড যন্ত্রণায় ভুগছিল। সে দেখে চারদিকে বজ্রপাত হচ্ছে। তখন সে বলে, হয়তো আমার ভাগ্যের শক্তিশালী যোদ্ধা হওয়া লেখা ছিল না। ঠিক তখনই সেখানে সুপ্রিম স্ক্রিপচার উপস্থিত হয়। যেই এফেং সেটাকে স্পর্শ করে, সঙ্গে সঙ্গে এক বিশাল বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণে এফেং ও মারা যায়।
যদিও সে ডিভাইন পিল খেয়েছিল, কিন্তু অভিশপ্ত ডেমন সোর্ডের আঘাতের কারণে সে বাঁচতে পারেনি। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসে। সে দেখে কয়েকজন দাসী তাকে ইয়াং মাস্টার বলে ডাকছে। তারা বলে, ইয়াং মাস্টার এখনো বেঁচে আছেন। তখন সে নিজেকে দেখে বুঝতে পারে তার পুনর্জন্ম হয়েছে। যে দেহে সে পুনর্জন্ম নিয়েছে সেই ব্যক্তির স্মৃতিগুলো তার সামনে ভেসে ওঠে। সে দেখতে পায় এই মানুষটিকে ফ্লাওয়ার প্যাভিলিয়নের মাস্টার বিষ প্রয়োগ করেছিল। এফেংয়ের পুনর্জন্ম হয় ইউ সাম্রাজ্যের এক জেনারেলের বাড়িতে, আর মজার বিষয় হলো সে তাঁরই বংশধর, আর এই জন্মেও তার নাম এফেংই ছিল। এদিকে সেই বিষ শরীর থেকে বের হতে শুরু করে, তাই সে নিজেকে সুস্থ করার জন্য সাধনায় বসে পড়ে। মৃত্যুর আগে সে ডিভাইন সোল পিল খেয়েছিল, যার কারণে সে তার মাইন্ড স্পেসে যেতে পারত। এখন সে কাল্টিভেশনের প্রথম মেরিডিয়ানে রয়েছে, মানে তাকে আবার শুরু থেকে শুরু করতে হবে। সে তার মাইন্ড স্পেসে দেখে সুপ্রিম স্ক্রিপচার আছে। তখনই বুঝতে পারে সম্ভবত এর কারণেই তার পুনর্জন্ম হয়েছে। হঠাৎ সেই স্ক্রিপচার জ্বলে উঠে তার শরীরে মিশে যায়। এর ফলে এফেং প্রচুর শক্তি পায়, আর সেই স্ক্রিপচার তার শরীরের সব বিষও ধ্বংস করে দেয়। এফেং বলে, আমার আগের জীবনে আমার উপর যে আক্রমণ হয়েছিল সেটা 9 হেভেন্স দাও প্যালেসের কাজ। যেদিন আমি সেখানে ফিরে যাব সেদিনই তাদের ধ্বংস করে দেব। ঠিক তখনই এক দাস এসে খবর দেয়, ইয়াং মাস্টার, শীতো আর ওয়াং পরিবার আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা ওল্ড জেনারেলকে বন্দি করে রেখেছে। এফেং তাদের চিনত না, কিন্তু সে বলে, যেহেতু আমি এই দেহটা নিয়েছি তাই তার শত্রুদের সঙ্গেও আমি লড়ব আর তার পরিবারকেও রক্ষা করব। এতটুকু তো আমি করতে পারি। এরপর সে দ্রুত সেখানে থেকে বেরিয়ে যায়। দাসটি অবাক হয়ে যায়, ইয়াং মাস্টার এত দ্রুত কিভাবে বদলে গেল। ওদিকে ওল্ড জেনারেল, যার নাম ইউ বিশিং, তাকে বন্দি করে ইউনো প্যালেসের সামনে আনা হয়। সেখানে শীতো ও ওয়াং পরিবারের প্রধানরাও উপস্থিত ছিল। ইউ বিশিং বলেন, আমি ইউনো সাম্রাজ্যের জন্য বহু যুদ্ধে নিজের জীবন বাজি রেখেছি। 3 মাস না খেয়ে বেতন ছাড়া ডার্কিং নেশনের বিরুদ্ধে লড়েছি, আমাদের সাম্রাজ্যকে রক্ষা করেছি। আর আজ তোমরা আমাকেই বিশ্বাসঘাতক বলছো। তখন শীত পরিবারের এক এল্ডার বলে, আমরা এখানে তর্ক করতে আসিনি, আমাদের তোমাকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছে। সে সৈন্যদের ইশারা করে ঠিক তখনই আমাদের হিরো এক ভয়ঙ্কর শক্তি নিয়ে সেখানে উপস্থিত হয় এবং বলে, এটা করার সাহস একদম দেখাবে না। এফেং সেখানে আসার সাথে সাথেই এক শক্তিশালী এনার্জি ওয়েভ ছড়িয়ে পড়ে, যার ফলে সবাই দূরে ছিটকে পড়ে। ইউ শিং, যিনি এফেং এর দাদু, তিনি খুব রেগে যান এবং বলেন, বোকা, তোকে এখানে আসতে কে বলেছে? এখান থেকে পালিয়ে যা, না হলে আমাকে মারার সঙ্গে সঙ্গে তোকে ও মেরে ফেলবে। তখন এফেং বলে, আপনি চিন্তা করবেন না, এদের মধ্যে এত শক্তি নেই। এরপর সে ভীষণ দ্রুত গতিতে সৈন্যদের তার তলোয়ার দিয়ে কাটা শুরু করে। চোখের পলক ফেলতেই তারা সবাই আহত হয়ে মাটিতে পড়তে থাকে। এটা দেখে ইউশিং অবাক হয়ে যান। তিনি ভাবতে থাকেন এফেং এত দ্রুত কিভাবে মাইন্ড স্পেসের চতুর্থ স্তরে পৌঁছে গেল। ওদিকে এফেং তার সুপ্রিম শক্তি ব্যবহার করে একের পর এক সৈন্যকে শেষ করে দিচ্ছিল। এখন শীত এবং ওয়াং পরিবারের লোকেরা আরও সৈন্য পাঠায় তাকে মারার জন্য, কিন্তু তারা তাকে স্পর্শ করার আগেই সেখানে এক বিস্ফোরণ ঘটে আর সেই সৈন্যরাও মারা যায়। এটা দেখে ওয়াং এবং শীত পরিবারের এল্ডাররা ভীষণ হতবাক হয়ে যায়, কারণ এফেং মাত্র 1 সেকেন্ডের মধ্যে মাইন্ড স্পেসের 5ম স্তরে পৌঁছে যায়। সে যত সৈন্যকে পরাজিত করছিল তত দ্রুত সে নিজের কাল্টিভেশনের স্তরেও ব্রেকথ্রু করছিল। 5ম স্তর থেকে সে সরাসরি 9ম স্তরে পৌঁছে যায়, আর তারপর 10ম থেকে সরাসরি 12শ স্তরে পৌঁছে যায়। এটা দেখে তার শত্রুরা পিছিয়ে যেতে শুরু করে। তাদের চোখকেই বিশ্বাস হচ্ছিল না কিভাবে কেউ এত দ্রুত মাইন্ড স্পেসের স্তর অতিক্রম করতে পারে। তাই তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু এফেং একটিমাত্র স্ল্যাশেই তাকে শেষ করে দেয়। এরপর দ্বিতীয় এল্ডারের পালা। সে বলে, দেখো, আমাকে মারার দরকার নেই, আমরা কথা বলেও এই সমস্যা মিটিয়ে নিতে পারি। তখন এফেং ঠান্ডা গলায় বলে, তোমার কি মনে হয় আমি এখানে আলোচনা করতে এসেছি? আমি তো তোমাদের শেষ করতে এসেছি। এরপর তাকে ও হত্যা করে ফেলে। পরবর্তী দৃশ্যে আমরা এখানকার রানী জাও পিংয়ানকে দেখি। সে খবর পায় যে সে যে সব লোক পাঠিয়েছিল এফেং তাদের সবাইকে মেরে ফেলেছে। সে রাগে বলে, ইম্পেরিয়াল গার্ডস এত শক্তিশালী হয়েও কিভাবে মারা গেল? তার দাস কাঙ্গি বলে, এফেং তাদের সাথে লড়াই করতেই মাইন্ড স্পেসের 12তম স্তরে পৌঁছে গেছে, তাই কেউ তাকে হারাতে পারেনি। এটা শুনে রানী আরও ক্ষেপে যায় এবং বলে, আমি কিছুই শুনতে চাই না, আরও লোক পাঠাও, তাদের বলো তাকে মেরে ফেলেই ফিরতে হবে। এফেং আগামীকাল সকাল দেখবে না। সেই রাতেই রানীর সঙ্গে দেখা করতে ডেপুটি মিনিস্টার আসে। সে খুব রেগে ছিল। রানী বলে, আমি এফেংকে মারার জন্য লোক পাঠিয়েছি, তারা এই কাজে দক্ষ। এফেং এর সঙ্গে সঙ্গে তার পুরো পরিবারকেও শেষ করে দেবে। ডেপুটি মিনিস্টার তার কাছে এসে বলে, প্রার্থনা করো তোমার পরিকল্পনা সফল হয়, না হলে তুমি জানো আমি যেমন তোমাকে সাহায্য করতে পারি তেমনই তোমাকে ধ্বংসও করতে পারি। এটা শুনে রানী ভয়ে কাঁপতে থাকে এবং বলে,
আমার ওপর ভরসা রাখুন, এবার আমি অবশ্যই সফল হব। এদিকে এফেং সাধনায় বসেছিল। সে ভাবছিল এখানকার কাল্টিভেশন সিস্টেম তার আগের জীবনের মতোই। এখানে অনেকগুলো স্তর আছে, কিউআই কন্ডেনসেশন, ফাউন্ডেশন, তংজেন, জ্যানশেন ইত্যাদি। কিন্তু সে বুঝতে পারে শরীরে স্ক্রিপচার থাকা সত্ত্বেও সে তত দ্রুত লেভেল আপ করতে পারছে না। বর্তমানে তার শক্তি কিউআই কন্ডেনসেশন স্তরেই আছে। আগের জীবনে সে নবম স্তর পার করলেই পরের স্তরে চলে যেত, কিন্তু এখানে সে 12তম স্তরেই আটকে আছে। ঠিক তখনই তার নজরে পড়ে একটি সিন্দুক, যার মধ্যে সোল হার্বস ছিল। সে বলে, আমাকে এই সোল হার্বস ব্যবহার করে কিছু এলিক্সির তৈরি করতে হবে, তাহলেই আমার শক্তি বাড়বে। রাতের মাঝামাঝি কিছু হত্যাকারী এফেংকে মারতে আসে। তারা নিজেদের মধ্যে বলে, এটা তো একদম লুজার, কাল্টিভেটই করতে পারে না। এত সাবধান হওয়ার কি দরকার, এক আঘাতেই শেষ করে দেব। তারা এফেংয়ের ঘরের কাছে পৌঁছায়। এফেংয়ের কাছে একটি জাদুকরী পাথর ছিল, যা হঠাৎ জ্বলে উঠতে শুরু করে। এটা দেখে এফেং বলে, মনে হচ্ছে কেউ আমার সাথে দেখা করতে এসেছে, চল তাদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত হওয়া যাক। অ্যাসাসিনরা ঘরে ঢুকে দেখে এফেং সেখানে নেই। ঠিক তখনই এফেং হঠাৎ তাদের উপর আক্রমণ করে। সে নিজের শক্তি দিয়ে তাদের ভয়ঙ্করভাবে মারতে থাকে। ঘরের বাইরে থাকা একজন বলে, এই লুজারকে মারতে এত সময় লাগছে কেন? সে ঘরের দিকে এগোতেই দরজা হঠাৎ খুলে যায়, আর সব অ্যাসাসিন উড়ে বাইরে এসে পড়ে। তাদের সঙ্গে এফেংও বেরিয়ে আসে। বেরিয়েই সে প্রথমে লিডারের উপর আক্রমণ করে। লিডার দেখে তার সব সঙ্গী মারা গেছে, তখন বলে, তুমি তো নবম স্তরে, এত দ্রুত সবাইকে কিভাবে মেরে ফেললে? এফেং হাসে এবং বলে, কি বললে নবম স্তর? তুমি সত্যিই বোকা, আবার ভালো করে দেখো, আমি কি সত্যিই নবম স্তরে আছি। এরপর সে সঙ্গে সঙ্গে তার তলোয়ার দিয়ে আক্রমণ করে। লিডার বলে, তুমি নিজেকে কি ভাবো? তুমি তো আমার থেকে মাত্র এক স্তর নিচে। সে বলে, আমি কিউআই এর 5ম স্তরে আছি, এবং তার শক্তি দিয়ে এফেংকে দূরে ঠেলে দেয়। সে চিৎকার করে, এফেং, তোমার মৃত্যু আমার হাতেই লেখা। তখন এফেং বলে, স্ক্রিপচারের সাহায্যে আমি খুব দ্রুত ব্রেকথ্রু করতে পারি। এটা দেখে অ্যাসাসিন বুঝতে পারে এফেং কিউআই এর 1ম স্তরে পৌঁছে গেছে। এফেং তার দিকে এগোতেই তার লেভেল বাড়তেই থাকে 2য়, তারপর 3য় স্তরে পৌঁছে যায়। ডট বিয়েটা দেখে অ্যাসাসিন হতবাক হয়ে বলে, এটা অসম্ভব। এফেং শান্তভাবে বলে, এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। এরপর সে ফার্স্ট ফাউন্ড টেকনিক ব্যবহার করে সোয়ান প্যাসেজ অ্যাক্টিভেট করে। তার চোখ থেকে সোনালি আলো বের হতে থাকে। সে দ্রুত আক্রমণ করতে যায়, আর অ্যাসাসিন ড্র্যাগন সোল স্ট্রাইক ব্যবহার করে প্রতিরোধের জন্য প্রস্তুত হয়। কিন্তু তার আগেই এফেং আক্রমণ করে ফেলে। অ্যাসাসিন অবাক হয়ে যায়, সে এত দ্রুত হলো কিভাবে? এফেং এগিয়ে গিয়ে তার গলা চেপে ধরে তাকে তুলে নিয়ে বলে, মরার এত তাড়া কেন? আগে তো তুমি আমাকে তোমার মাস্টারের কাছে নিয়ে যাবে। ওদিকে কুইন পিং ইয়ান তার দাসদের ওপর চিৎকার করছিল, আমার চা কোথায়? তোমরা সবাই খুব অলস হয়ে গেছে। আগের এপিসোডে আমরা দেখেছিলাম কুইনের পাঠানো এক অ্যাসাসিন সেখানে এসে পড়ে। সে বলে, কুইন, আমি তাকে আপনার কাছে নিয়ে এসেছি। কিন্তু সে আর কিছু বলার আগেই তার উপর আক্রমণ হয় এবং সে মারা যায়। দ্বিতীয় আক্রমণটা কুইনের দিকে ছিল, কিন্তু তখনই কাঙ্গি সেই আক্রমণ ঠেকিয়ে দেয়। কুইন বলে, এখানে কে আছে? সামনে এসে দাঁড়াও। তখন এফেং সেখানে পৌঁছে যায়। কুইন তাকে দেখে অবাক হয়ে যায় এবং বলে, তুমি কিভাবে বেঁচে গেলে? তখন এফেং বলে, তোমার এই সার্ভেন্ট কিউআই এর 7ম স্তরে আছে, তাহলে তার মতো কাউকে থাকতে দিয়ে তুমি এতগুলো লুজার কেন পাঠিয়েছিলে? যদি তুমি একে আমাকে মারতে পাঠাতে, তাহলে হয়তো আমি একটু লড়াই করতে পারতাম। এতে কুইন বলে, ভালোই হয়েছে, তুমি নিজেই এখানে চলে এসেছো। এখন তোমাকে মারা আমার জন্য আরও সহজ হয়ে যাবে। আজই তোমার মৃত্যু হবে। এরপর সে কাঙ্গিকে আক্রমণ করতে পাঠায়। তার কাছে 2টা অস্ত্র ছিল, যেগুলোর সাহায্যে সে এফেং এর উপর আক্রমণ চালায়, কিন্তু এফেং তাকে লাথি মেরে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে কাঙ্গি বলে, আমি মানি তুমি এখন অনেক শক্তিশালী হয়ে গেছো। তখন এফেং বলে, হ্যাঁ তুমি ঠিক ধরেছ, কিন্তু তুমি এখন তোমার লেভেলের তুলনায় অনেক বেশি কথা বলো। এরপর কাঙ্গি মিস্টিক ফায়ার হুক দিয়ে মেঝেতে আঘাত করে, যার ফলে অনেক পাথরের টুকরো এফেং এর দিকে উড়ে আসে। তখন সে নিজের শক্তি দিয়ে সেগুলো ধ্বংস করে দেয়। এরপর সরাসরি কাঙ্গির দিকে আঘাত করে, কিন্তু কাঙ্গি সাথে সাথে সাইডে সরে যায়। এরপর কাঙ্গি সোল স্টিলিং হুক অ্যাক্টিভেট করে, আর তখন এফেং ও শান্স প্যাসেজ অ্যাক্টিভেট করে তার সঙ্গে লড়াইও করতে শুরু করে। দুজনেই একে অপরের ওপর আঘাত করে নিচে নেমে আসে। তখন আমরা দেখি কাঙ্গির শরীরে এফেং আগেই আঘাত করেছিল, যার ফলে সেখানেই তার মৃত্যু হয়ে যায়। এটা দেখে কুইন বলে, কাঙ্গি, তুমি একদমই লুজার ছিলে। এরপর এফেং তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, বল, তুমি আমার পরিবারের উপর আক্রমণ কেন করিয়েছিলে? সে বলে, আমি সব বলবো, কিন্তু তোমাকে আমার কাছে আসতে হবে। তখন এফেং তার কাছে যায়, কিন্তু কুইন আগ থেকেই নিজের কাছে একটি ড্যাগার লুকিয়ে রেখেছিল। সে তার কানের কাছে এসে বলে, 9 হেভেন্স ডাও প্যালেস তোমাকে বাঁচতে দেবে না। এবং তারপর সে তার উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই এফেং তাকে আঘাত করে।
সে বলে, আমার আগের জীবনে আমি অনেক মানুষকে এমন চালাকি করতে দেখেছি, তাই আগেই বুঝেছিলাম তুমি এটাই করবে। এরপর কুইনের সেখানেই মৃত্যু হয়। এখন এফেং খুব অবাক হয়ে ভাবছিল, 9 হেভেন্স ডাও প্যালেস আমার পিছনে কেন লেগেছে। পরের দিন এফেং জঙ্গলে হার্বস খুঁজতে বের হয়। সে বলে, এখানকার হার্বস রিফাইন করে আমি এলিক্সির বানাব। সেখানে সে অনেক হার্বস পেয়ে যায়, যেগুলো দিয়ে শক্তিশালী এলিক্সির বানানো সম্ভব ছিল, তাই সে সবগুলো সংগ্রহ করে। এরপর সে একটি পুকুরের কাছে পৌঁছায়। এফেং সেই পুকুরে প্রবল এনার্জি অনুভব করে, যা খুবই শক্তিশালী ছিল, তাই সে সঙ্গে সঙ্গে নিজের কাপড় খুলে পুকুরে ঝাঁপ দেয়। পুকুরের তলায় সে একটি মুক্তোর মতো বস্তু দেখতে পায়। এফেং সেটি ধরার চেষ্টা করে, কিন্তু সেটি তার হাতে আসছিল না। অনেক চেষ্টা করে অবশেষে সেটি ধরে ফেলে। ঠিক তখনই একটি বিশাল ক্ল্যাম এসে তার উপর আক্রমণ করে, কিন্তু এফেং সাথে সাথে পিছিয়ে যায়। সে দেখে ওই বিশাল ক্ল্যামের মুখের ভেতরে একটি মুক্তো আছে, যা খুবই বিরল ট্রেজার। সেই ট্রেজার পাওয়ার জন্য এফেং তার সঙ্গে লড়াই শুরু করে। এদিকে পুকুরের কাছে একটি মেয়ে আসে, সেও নিজের কাপড় খুলে পুকুরে নামে। এদিকে এফেং ক্ল্যামের মুখের ভিতরে ছিল, কিন্তু সে দ্রুতই তার মুখ ভেঙে বেরিয়ে আসে এবং সেই মুক্তটিও পেয়ে যায়। এটা দেখে ক্ল্যামটি খুব রেগে যায় এবং এফেংয়ের উপর ভয়ঙ্কর আক্রমণ করে। এফেং কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে পানি থেকে বেরিয়ে আসে। তার কাছে তখন সেই মুক্তটিও ছিল। সে বলে, এটা তো আমি খুব সহজেই পেয়ে গেলাম। এর সাহায্যে আমি একটি শক্তিশালী ফরমেশন তৈরি করতে পারবো, যা দিয়ে যে কোনো শক্তিশালী কাল্টিভেটরকে হারানো যাবে। ঠিক তখনই তার নজর সেই মেয়েটির দিকে পড়ে। দুজনেই একে অপরের দিকে তাকিয়েছিল। সেই মেয়েটির নাম ছিল লুসি এবং সে স্কারলেট ব্লাড এম্পায়ারের রাজকুমারী ছিল। সে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে বলে, তুমি আমাকে এভাবে তাকিয়ে দেখছো কেন? এরপর সে পুকুরের পানি ছুঁড়ে সেটিকে বরফে পরিণত করে এবং সেই বরফ দিয়ে এফেংয়ের উপর আক্রমণ শুরু করে। তখন এফেং বলে, এই মেয়েটা এত কম বয়সে এসব কিভাবে করছে? তারপর সে দ্রুতই তার আক্রমণ এড়াতে শুরু করে। মেয়েটিও পুকুর থেকে বের হয়ে নিজের কাপড় পরে নেয় এবং তারপর এফেংকে বলে, নির্লজ্জ ছেলে, এমন কাজ করতে তোমার লজ্জা করে না? তুমি কিভাবে সাহস পেলে আমাকে স্নান করার সময় দেখার? এখানে একটা ফানি সিন ক্রিয়েট হয়। তখন এফেং বলে, তুমিও তো আমাকে স্নান করতে দেখেছো। শুধু তাই নয়, তুমি তো আমাকে মারার চেষ্টাও করেছো। এতে মেয়েটি রেগে গিয়ে বলে, এটা সত্যি নয়, আমি তোমাকে দেখিনি, বরং তুমি আমাকে দেখেছো। তখন এফেং বলে, মিথ্যাবাদী, আমার কাপড় তো এখানেই পড়ে আছে, আর তোমার আগে আমি এখানে এসেছিলাম। তুমি এখানে এসে আমার কাপড় দেখেছো, তবুও পুকুরে নেমে পড়েছো। এটা শুনে প্রিন্সেস লুসি দেখে যে সত্যিই সেখানে তার কাপড় পড়ে আছে। সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে, কিন্তু নিজের ভুল মানতে রাজি নয়। সে বলে, তুমি এখানে লুকিয়েছিলে বলে আবার এফেং এর উপর আক্রমণ করে। তখন এফেং সঙ্গে সঙ্গে মিস্টিক ডিভাইন পার্ল ব্যবহার করে একটি শিল্ড ফরমেশন তৈরি করে, যার ফলে লুসির কোনো আক্রমণই তার গায়ে লাগছিল না। এই ফরমেশন দেখে লুসি কিছুটা অবাক হয়ে যায়, কারণ সে আগে কখনো এমন কিছু দেখেনি। এরপর সে নিজের পুরো শক্তি দিয়ে আক্রমণ করতে থাকে, কিন্তু সবই ব্যর্থ হয়। এরপর সে থেমে যায়। তখন এফেং বলে, তোমার আক্রমণ শেষ, এবার আমি চলে যাচ্ছি। আজ আমি যে সৌন্দর্য দেখেছি তার একটা ছবি এঁকে নিতে হবে। আসলে সে তার কথাই বলছিল। এটা শুনে প্রিন্সেস আরও বেশি রেগে যায় এবং তার উপর খুব শক্তিশালী আক্রমণ করে, যা এফেং এক ঘুষিতেই ভেঙে দেয়। এর ফলে সেখানে বিশাল শক্তির ওয়েব সৃষ্টি হয়। এটা দেখে মেয়েটি খুব রেগে যায়, কিন্তু হঠাৎ করেই নিচে পড়ে যায়। অতিরিক্ত শক্তি ব্যবহার করার কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন এফেং বলে, আমি তোমাকে সাহায্য করব না, আমি তো এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু পরে সে নিজের মন পরিবর্তন করে এবং তাকে সুস্থ করার চেষ্টা শুরু করে। সে দেখে যে তার শরীরে বরফ জাতীয় বিষ ছড়িয়ে পড়ছে। এটা দেখে এফেং ভাবে এই মেয়েটির কাল্টিভেশন খুবই রহস্যময়, আর এর কারণ এই বরফের বিষ এই মেয়েটি শুধু কিউআই কন্ডেনসেশনের সর্বোচ্চ স্তর পর্যন্তই নিজের শক্তি প্রয়োগ করতে পারে। এরপর এফেং নিজের শক্তি দিয়ে তার শরীরে জমে থাকা বরফের স্তর সরিয়ে দেয় এবং তাকে একটি এলিক্সির পিল খাইয়ে দেয়। এর ফলে প্রিন্সেস সঙ্গে সঙ্গেই জ্ঞান ফিরে পায় এবং কাশতে শুরু করে। তারপর সে এফেং কে বলে, তুমি আমাকে এখনই কি খাইয়ে দিলে? এফেং বলে, ওটা একটা এলিক্সির পিল ছিল। তখন প্রিন্সেস জিজ্ঞেস করে, এই এলিক্সির পিল আবার কি? তখন এফেং বলে, এলিক্সির মানেই তো এলিক্সির, তুমি কি এটা সম্পর্কে কিছুই জানো না? এতে প্রিন্সেস বলে, আমি এই শব্দটাই জীবনে প্রথমবার শুনলাম। আর হ্যাঁ, একটা জিনিস জানতে চাই, আমাদের লড়াইয়ের সময় তুমি আমার আক্রমণ ঠেকানোর জন্য একটা চকচকের ডিস্ক ব্যবহার করেছিলে, ওটা আসলে কি? তখন এফেং বলে, ওটাকে ফরমেশন বলা হয়। প্রিন্সেস বলে, ওটা বেশ অদ্ভুত ছিল। এফেং তাকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো ফরমেশন বা এলিক্সির সম্পর্কে শোনোনি? সে বলে না। এটা শুনে এফেং মনে মনে ভাবে, এই মেয়েটা তো দেখতে খুবই ধনী পরিবারের, যদি সে এসব সম্পর্কে কিছুই না জানে তাহলে হয়তো এই জগতে কেউই এসব জানে না। হয়তো এই দুটো জিনিস এই দুনিয়ায় আদৌ অস্তিত্বই নেই। আমার আগের জীবনে আমি অ্যালকেমি আর ফরমেশনের জিনিয়াস ছিলাম, তাই এখন আমি এই জিনিসগুলো দিয়েই এই দুনিয়াকে শাসন করতে পারবো। এরপর এফেং বলে, তুমি আমার উপর আক্রমণ করেছিলে আর আমি তোমার জীবন বাঁচিয়েছি,
আমাদের হিসাব এখন সমান, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। তখন প্রিন্সেস দ্রুত গিয়ে এফেংকে ধন্যবাদ জানায় এবং তার উপর আক্রমণ করার জন্য ক্ষমাও চায়। সে বলে, আমার কারণে তোমার আঘাত লেগেছে, তোমার কি ব্যথা করছে? ঠিক তখনই প্রিন্সেসের একজন সার্ভেন্ট তাকে ডেকে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? প্রিন্সেস সঙ্গে সঙ্গে এফেংকে পুকুরে ঠেলে ফেলে দেয়, যাতে সার্ভেন্ট তাকে দেখতে না পায়, এবং বলে, আমি ঠিক আছি, এখন আমাদের বাড়ি চলা উচিত। সেখান থেকে চলে যাওয়ার সময় সে এফেংকে বলে, শীঘ্রই আবার দেখা হবে। বোকা প্রিন্সেসের ভালো লেগেছিল, আর এফেং এরও একই অবস্থা ছিল। রাতে এফেং সেক্রেড ওয়াইন পান করতে নিয়ে আসে, যা তার পুরনো আঘাত সারাতে সাহায্য করতে পারে, কিন্তু এখনও তার এলিক্সিরের প্রয়োজন ছিল। তখন সে দেখে সেখানে একটি অকশন হতে যাচ্ছে, যেখানে ঘোস্ট ক্লো বিউটি বিক্রি করা হবে। এটি একটি শক্তিশালী ঔষধ, যা দিয়ে এলিক্সির তৈরি করা অনেক সহজ হয়। অন্যদিকে ক্রিস্টাল প্যাভিলিয়নে আমরা প্রিন্সেসকে দেখি, সেও সেই অকশনে এসেছে তার সার্ভেন্ট বলে, যে কোনোভাবে আমাদের ওই ঘোস্ট ক্লো বিউটি পেতেই হবে, এটা দিয়ে আপনার শরীরের বিষের চিকিৎসা করা সম্ভব। প্রিন্সেস ভাবে শৈশব থেকে কত চিকিৎসাই না হয়েছে, কিন্তু এই বিষ কেউ দূর করতে পারেনি। অথচ সেই ছেলেটা মুহূর্তেই এটা কমিয়ে দিল। তার মধ্যে নিশ্চয়ই কিছু বিশেষ আছে। এরপর অকশন শুরু হয়। ঘোস্ট ক্লো বিউটির প্রথম দাম ধরা হয় 6 লাখ গোল্ড টিকিট। তখন প্রিন্সেসের সার্ভেন্ট সরাসরি 5 মিলিয়ন বলে সবাইকে চুপ করিয়ে দেয়। এর বেশি দাম দেওয়ার জন্য আর কেউ প্রস্তুত ছিল না, তাই প্রায় সেটি তাকে দেওয়া হচ্ছিল। ঠিক তখনই এফেং সেখানে এসে বলে, একটু থামুন প্রিন্সেস। তাকে দেখে খুব অবাক হয়ে যায়। এফেং অকশনকে বলে, আমি এটা কিনতে চাই, আর এর বদলে তোমাকে এলিক্সির দেব। এটা মিস্টিক এলিমেন্ট এলিক্সির পিল। এলিক্সিরটি পিলটি দেখে অকশন একটু ভয় পায়, কারণ এটি তার কাছে একেবারে নতুন জিনিস ছিল। তখন এফেং বলে, এটা ব্যবহার করলে খুব দ্রুত কাল্টিভেশন বাড়ে, আগে ব্যবহার করে দেখো, যদি কার্যকর না লাগে তুমি তো আমার বাড়ির ঠিকানা জানো, সেখানে চলে আসবে। অকশন বলে, না, আমি আপনাকে পুরো বিশ্বাস করি। এরপর সে সঙ্গে সঙ্গে ঘোস্ট ক্লো বিউটি দিয়ে এলিক্সির পিল নিয়ে নেয়। এফেং যা চেয়েছিল তা পেয়ে যায় এবং সেখান থেকে চলে যেতে থাকে। তখন প্রিন্সেসের সার্ভেন্ট বলে, এটা অন্যায়, ওই ঔষধটা আমাদের ছিল, আপনি আদেশ দিন, আমি এখনই গিয়ে সেটা নিয়ে আসি। কিন্তু প্রিন্সেস বলে, এর কোনো দরকার নেই, আমি নিজেই তাকে সামলাব। এভাবেই এই এপিসোড এখানেই শেষ হয়। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। পরের পার্ট চাইলে কমেন্ট করে জানাও।